আমার দাদুদের খুব বড় বাড়ি ছিল, মামার বাড়িটা। তো যখন গিয়ে ওখানে পৌঁছায় তখন জানতে পারে যে বাচ্চাটা শরীর খারাপে ভেতর ভেতরে মারা যায়। বলছে, আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে, তুই আমাকে পেঁয়াজ দিয়েছিস খেতে। মানে ওই জায়গাটা আজও হন্টেড। দেখছে একটা ছোট বাচ্চা, মানে এতটুকু হাইটের, 4-5 ইঞ্চির হাইটের পাঁচিলটা হবে, একটা বাচ্চা দৌড়ে উঠতে যাচ্ছে। আমার মাসির মধ্যে আরো দুটো এন্টিটি ছিল। পিশাচরা যেরকম এরকম করে বসে, বসাটা দেখাতে পারছি না, পা দুটোকে এরকম উঁচু করে যে এইভাবে খায়, ওইভাবে খাওয়া স্টার্ট করেছিল। রোজ কাঁদছে, রোজ, এভরিডে। ও ব্ল্যাঙ্ক একটা দিকে তাকিয়েও বার্ক করেই যাচ্ছে, চিৎকার করেই যাচ্ছে। নমস্কার, আমি ডক্টর উজ্জ্বল গুপ্তা, একজন প্যারানর্মাল গবেষক। আপনারা আমাকে চেনেন। আপনারা দেখছেন বেঙ্গল আল্টিমেট পডকাস্ট। আমি বলে রাখি আমার পডকাস্টে কি থাকবে, কি কি থাকবে না। আমার পডকাস্টে যেগুলো থাকবে সেটি হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে সম্পূর্ণ গল্প। আর যেটি থাকবে না, সেখানে থাকবে না কোনো রকম নোংরা সেক্সুয়াল গল্প, কোন রকম জিন ভূত আত্মা নিয়ে কোন রকম নোংরা গল্প। এখানে যা থাকবে সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা থাকবে। এখানে যা থাকবে সম্পূর্ণ রকম সত্য ঘটনা থাকবে। এবারে আপনাদের বলে রাখি, আমাদের সঙ্গে আছেন আমার খুব পরিচিত একজন, মানে আমার খুব কাছের বোন, অলিভিয়া মিশ্র। এটা বলে রাখি, এটা সেকেন্ড এপিসোড। প্রথম এপিসোডকে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন সেটি সত্যিকারে আমাদের কাছে একটি আলাদা পাওয়া। আর এই কম সময়ের মধ্যে এত 1,500 সাবস্ক্রাইবার করে দেবেন, এটিও আমাদের কাছে, আমাদের এই টিমের কাছে প্রচন্ড একটি বড় পাওয়া। এবারে আমরা অলিভিয়ার কাছে যাচ্ছি। অলিভিয়া, কেমন আছিস তুই? ভালো আছি দাদা, তুই কেমন আছো? ভালো। আচ্ছা, অনেকদিন ধরে তোর সাথে কথা চলছে। তো যখন থেকে আমি চ্যানেলটা চালু করবো বলেছিলাম, তখনই ভেবেছিলাম যে আমরা তোর সঙ্গে তোকে একটা ডাকবো। তোর গল্প আমার ভালো লেগেছিল, গল্প না, সত্য ঘটনা যেগুলো আলাদা পডকাস্টের কাছে গিয়ে ভালো লেগেছিল। তো আজকে তোর কাছে কি শুনবো, তোর একটা মাসির বাড়িতে ঘটে যাওয়া একটি ঘটনা আমি শুনেছিলাম। সেটা তুই আমাকে যেটা বলেছিলাম, সেটি যদি একটু তুই বলিস আমাকে। অ্যাকচুয়ালি দেখো, আমি ফার্স্টে বলে রাখি, আমি এটা আমার দিদা এবং আমার মায়ের মুখ থেকে শোনা ঘটনা। মানে তখন, মানে আমার মা অনেকটাই ছোট, আমার মায়ের বিয়েও হয়নি, সেই সময়কার ঘটনা। তো সেটাই তোমাকে বলছি। আমি জানি না এটা কতটা মানে ভৌতিক ব্যাপার আছে বা কতটা এটা সত্যি, মানে কতটুকু আর কি ভৌতিক ব্যাপার আমি জানি না। তো এই জন্যই তোমার কাছে আমি এসেছি, কারণ তুমি তো এইসব নিয়ে কাজ করো, প্যারানর্মাল জিনিসপত্র নিয়ে। নর্মালি দেখো, আমি প্রচুর পডকাস্টে গেছি, সেখানে গিয়ে হয়তো আমি মরাল অফ দ্য স্টোরিটা জানতে পারিনি বা সাইন্টিফিক রিজনস গুলো জানতে পারিনি। আর তোমার কাছে আমার আসা একটাই উদ্দেশ্যে যে এই ব্যাপারটার কতটা সাইন্টিফিক্যাল ব্যাপার রয়েছে বা কতটা প্যারানর্মাল জিনিস রয়েছে, সেটা যদি তুমি আমাকে ঘটনাটা বলতে বলতে তুমি যদি একটু বলো, খুব ভালো হয়। শুধু আমার জন্য না, এটা আরো আমাদের যারা সারাউন্ডিংস, আমাদের যত সাবস্ক্রাইবার, তোমার যারা রয়েছে, মানে তারাও ব্যাপারটা বুঝতে পারবে যে সবসময় যে ভূত ভূত, মানে মানুষ একটা প্যানিক হয়ে গেছে এখন ভূত ব্যাপারটা নিয়ে। তো সেটাই আমি চাই যে তুমি এটা পুরো রিজনটা বলো যে এটা কি, অ্যাকচুয়াল ঘটনাটা কি। চেষ্টা করবো। একদম, তুমি দেখো তুমি কি বলো। তো এই আমার মা তখন অনেকটাই ছোট, ওই ধরো 8-9 বছর বয়স, আর আমার মাসি হয়তো খুব জোর হলে 12-14 বছর। তো আমার দাদুদের খুব বড় বাড়ি ছিল, মামার বাড়িটা। এখন সেটা ভাগ ভাগ সেপারেশন হয়ে গেছে নল। তো তখন পুরো একসঙ্গে জয়েন্ট ফ্যামিলি ছিল, যেটা আগেকার দিনে নর্মালি হয়ে থাকে। তো ওরম ছিল। আর আমার মার 6 ভাই বোন, তো 2 মামা আর তারপরে 4 বোন। আমার মা সবার ছোট। এবার আমার যে মেজো মাসি, সে না একটু মানে একটু শান্ত গোছের মানুষ। মানে এখনো তুমি যদি তার সাথে কথাবার্তা বলো, তুমি দেখবে খুব শান্ত, কুল মাইন্ডের উনি। তো যেহেতু দাদুদের অনেকটা জায়গা ছিল, সামনে কিছুটা পোর্শন ঘর ভাড়া দিয়ে দেয়। তো সেখানে একটা ফ্যামিলি থাকতো, তারা একটি মেয়ে সন্তান এবং 2জন হাজবেন্ড ওয়াইফ। তো নর্মালি স্মুথলি যেরকম ভাবে একটা ফ্যামিলি, সচ্ছল ফ্যামিলি রান করে, ওরকম করছিল। সাডেনলি ওই বাচ্চাটার সঙ্গে আমার মাসির একটা ছোট থেকেই, মানে বাচ্চাটাকে খুব ভালোবাসতো বোন হিসাবে, একটা বেশ ভালো বন্ডিং ছিল আমার মাসির সাথে। এবার হতে হতে বাচ্চাটা একদিন স্কুলে যায়, হঠাৎ শরীর খারাপে বাড়িতে খবর পাঠায় স্কুল থেকে যে বাচ্চাটার জ্ঞান
হারিয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি আসুন। মানে তখনও পর্যন্ত বাড়ির লোক কিন্তু জানে যে বাচ্চাটার জ্ঞান হারিয়ে গেছে। তো যখন গিয়ে ওখানে পৌঁছায় তখন জানতে পারে যে বাচ্চাটা শরীর খারাপে ভেতর ভেতরে মারা যায়। কি হয়েছে না হয়েছে কিচ্ছু মানে বুঝতে পারি না। তখনকার দিনে তো এত আমাদের মতন এখন যে একটা রিজন জানা যায় যে কি হয়েছিল, মারা গেছে, বাট উনি বাচ্চা মারা গেছে যেমন। তো যেহেতু ওটা হঠাৎ করে মারা গেছে বাচ্চাটা, তো যেমন নর্মালি শ্রাদ্ধ শান্তি কাজ হয় ওরকম হয়ে গেছে। হওয়ার বেশ কিছুদিন পর থেকে আমার দাদুর মিষ্টির দোকান ছিল, তো এখন সেটা স্টেশনারি শপ। আমি জায়গাটার নামও বলতে আমার কোনো অসুবিধা নেই। চেতলার বুকে তখন ওই একটাই মিষ্টির দোকান ছিল, বড় মিষ্টির দোকান, একদম দুর্গাপুর ব্রিজে উঠতেই বাদিকে পড়ে। এখন সেটা স্টেশনারি, ওই চিপস কুরকুরে হ্যানা ত্যানা এইসবের দোকান হয়ে গেছে। তো তখন ওই দাদুর অনেক রাত্রির করে, যেমন মিষ্টির দোকান অনেক রাত করে দেখবে বন্ধ হয়, বাসন টাসন মাজা, তো এরকম, তো এরকম রাত করে দাদু ফিরতো সবকিছু করে। এবার বেশ কিছুদিন পর দাদু যখন ওই গলিটা দিয়ে মানে ঢুকছে মামার বাড়ির ওই গলিটা দিয়ে, তো তখন দাদুর গায়ে কেউ জল ছিটিয়েছে। আচ্ছা, এবার দাদু এটা মাসে মাসে উপর দিক দেখে যে এটা প্রথমবার হলো, প্রথমবার জল ছিটানো? ফার্স্ট। ঠিক আছে, আচ্ছা। ওটা হলো। তো মানে দাদু, আর সন্ধ্যের পর না একটু পাড়াটা থমথমে হয়ে গেছিল, মানে 6টার পর না ওই গলিটা দিয়ে চট করে কেউ ঢুকতে বেরোতে পারতো না। তো দাদু যেহেতু একটু সাহসী মানুষ ছিলেন, দাদু একাই ঢুকতেন, একাই বেরোতেন। এবার রাত্রিবেলা একা ঢুকছে সেদিনকে ফার্স্ট দাদুর সাথে ঘটে, কেউ জল ছেটায়। এবার দাদু তখন আশেপাশে দেখে, শীতকাল কিন্তু, তো দাদু আশেপাশে ঘুরে দেখে যে কেউ তো নেই, তাহলে জলটা কে ছেটালো। ওপর দিয়ে দেখে বৃষ্টির জল পড়লে তো আরো পুরো টিপ 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 করে রাস্তাতেও পড়বে, তো শুধু গায়ে পড়লো। তো ফার্স্ট দিন ভেবেছে তো শিশির, গাছের পাতার শিশির পড়েছে বা কিছু। তার ঠিক পরের দিনকে আবার ওই রকম জল ছিটিয়েছে। তো দাদু একটু একই সময় রাত্রিবেলা যখন ঢুকছে তখন আবার 2 দিন গ্যাপের পর আবার ছিটিয়েছে। তখন গিয়ে দিদাকে দাদু বলেছে যে জানো তো এরকম 2-3 দিন ধরে এরকম হচ্ছে। তো দিদা বলছে তুমি এত রাত করে ফিরবে না, আর তুমি যদি রাত্রি করে ফেরো দোকানের কোনো কর্মচারীকে বলবে তোমাকে একটুখানি মানে বাড়ি অব্দি এসে পৌঁছে দিয়ে যেতে, তুমি একা একা গলি দিয়ে ঢুকবে না এখন কিছুদিন। তো দাদু এইসব মানেনি, আদি কথা মানেনি, উড়িয়ে দিয়েছে দিদার কথাটা। তার বেশ কিছুদিন পর আমার মাসি বাথরুমে গেছে স্নান করতে, আর মাসি না এত বড় চুল। এবার মাসি চান টান করে উঠে ঘরের মধ্যে গুম হয়ে বসে রয়েছে। এবার নর্মালি তো অত কেউ বুঝতে পারছে না যে কেন চুপ করে বসে আছে, বা যে এমনি বসে আছে। এবার দিদা কি করতো, দুপুর বেলায় ছোট ছেলে মেয়েকে একসাথে খেতে দিত, তারপর দিদা খেত। তো এরকম সবাইকে বসিয়েছে খাওয়াতে, সবাইকে থালাতে খাবার দিয়েছে। সেদিনকে দিদা পোস্ত রান্না করেছিল, পেঁয়াজ পোস্ত। এবার ওকে মাসিকে দিয়েছে, থালাটা ধরে মাসি এরকম সরিয়ে দিয়েছে। দিদা বলছে কি হলো, তুই ঘরের লক্ষ্মীকে তুই এরকম ভাবে অপমান করে সাহস তোকে কে দিয়েছে। মানে দিদার একটা স্ট্রিক্ট গোছের ছিল, আর দিদার মুখে কম কথা বলতো, হাত বেশি চলতো দিদার। তো এরকম করে থালাটা সরিয়ে দিতে দিদা খুব বলেছেন, দিয়ে বলছে আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে, তুই আমাকে পেঁয়াজ দিয়েছিস খেতে। তো তখন দিদা বলছে কি বকছিস তুই, কবে তুই ব্রাহ্মণ বাড়ির মেয়ে হলি। মানে দিদা একটু চেঁচিয়েই বলেছে কথাটা। তো তখন বলছে তুই জানিস না আমি ব্রাহ্মণ বাড়ির মেয়ে, তোকে বলিনি কেউ, আমাকে তুই মাংস দিয়েছিস, পেঁয়াজ পোস্ত খেতে দিয়েছিস, আমি খাই। তো দিদা তখন বলছে টেনে মারবে এক চর, সিধে খাবি, কোনো কথা শুনবো না বলে থালাটা এগিয়ে দিয়েছে। আবার ঠেলতে গেছে, দিদা খুন্তিতে ধরেছে, তখন খাওয়া স্টার্ট করে দিয়েছে ভয়তে। খেয়ে দিয়ে উঠেছে, উঠে না এরকম করে দুলছে অনেকক্ষণ ধরে খাটের মধ্যে বসে বসে, চুলটা কিন্তু খোলা। তো মাসি? হ্যাঁ, আমার মাসি এরকম করে দুলছে। মা আর কি বলেছে, আমি তারপরে মাসির সাথে প্রায় 2 দিন কথাও বলিনি ভয় দিয়ে এরকম করে বলে। সেদিনকে আর কি ঘরেতেই গল্প হচ্ছিল, মাসি টাসি সবাই এসেছিল, এরকম করে দুলছে। তা আমি মাকে বলছি দিয়ে তারপরে কি হয়েছে মা, বলছে তখন দিদা ওর আভাবটা দেখে একটু সুবিধের মনে হয়নি, মানে এটা হয় না, এটা নর্মাল মানুষ যেভাবে থাকে আর একটা নর্মালিটিস দেখতে পাচ্ছে, তো সেই জন্য আর কিছু বলেনি।
তো কি করেছে, দিদা নিয়ে চলে গেছে, মানে দিদা বলেছে ছোট মামাকে যে তুই ওকে নিয়ে একটু মসজিদে যা, তো কি ঝাড়ি নিয়ে যেত। তার মামা বলেছে আমি একা নিয়ে যেতে পারবো না, লক্ষ্মীকে পাঠাবো না, আমার মায়ের কথা বলেছে। তো আমার মা গেছে দিদার আত্মা শুনে। মসজিদে যখন নিয়ে যাচ্ছে, ও মসজিদে গিয়ে লোকটা ছিল না যে আর কি ঝাড়ার, ও রিটার্ন নিয়ে আসছে, দিয়ে বলছে আমি যাবো না, আমি ঢুকবো না। দিয়ে মা বলছে মা এক চল সিধে যাবি আমার সাথে, মামা তো বড় মাসিদের থেকে গেছে। দিয়ে তোর মসজিদের লোকটা ছিল না, ও লাফাতে লাফাতে বাড়ির দিকে আসছে। দিয়ে আমি তোমাকে বলছি দাদা, মানে ওই জায়গাটা আজও হন্টেড। আমার মামা বাড়ির ওই চেতলার একটা জায়গা আছে ডকের ধার বলে, নর্মালি তুমি সকালবেলা তো ওখানে একটা জনপ্রাণী দেখতে পাবে না, একটা জনপ্রাণী তুমি ওখানে দেখতে পাবে না, মানে যে যার মতন ওই গাড়ি নিয়ে বেরোয় ঢোকে, এরকম একটা ব্যাপার। ওই রাস্তাটা পুরো সব সময় 24x7 যদি তুমি যাও, গিয়ে দেখো ফাঁকা ছাড়া ভর্তি, তুমি দেখতে পাবে না, অনুষ্ঠানের দিনেও পাবে না। আর এখন তো একটু উন্নত হয়েছে, ফ্ল্যাট হয়েছে, বাড়ি ঘর তো রয়েছে, ওই সময়টা ওখানে পুরোই ফাঁকা ছিল, মানে অতটা ওই বন জঙ্গল, এখনো বন জঙ্গল রয়েছে, বাট সেই মানে আগের মতন তো উন্নত হয়েছে একটু। এবার তখন ওই দিকে ছুটছে, দিয়ে মামা বলছে তুই ওইদিকে কোথায় যাচ্ছিস, বলছে আমি বাড়ি যাবো না, বলছে ও বাড়ি যাবে না মানে। মামা হাতটা ধরে টানতে 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 বাড়িতে নিয়ে এসছে। দিয়ে তো দুপুর বেলাটা মোটামুটি গেছে, সন্ধে বেলাটাও মোটামুটি কাটছে। যেই সন্ধে হয়েছে, মানে 6:30টার পর, ওই সবার বাড়িতে সন্ধে শাঁখের আওয়াজ, ও রূপ শুরু করে দিয়েছে, আবোল তাবোল বকা, চিৎকার চেঁচামেচি করা, মানে যা তা করে বলছে, সবাইকে করছে। তো সবাই নর্মালি ভাবছে কি হয়েছে, এরকম কেন করছে। দিয়ে তখন কি করেছে, আমার মানে দিদার যে আর কি ননদ ছিল, ছোট ননদ মানে ছোট দিদুনকে ডাক পাঠিয়েছে, মামাদেরকে দিয়েছে একবার ডেকে নিয়ে আয়, তো এরকম করছে। তো ছোট দিদুন এসছে বাড়িতে, এসে বলছে এই তোর কি হয়েছে রে। ও কিছুতেই বলে না যে ওর কি হয়েছে। তার আগের একটা কেস বলি, ওটা ভুলে গেছিলাম বলতে বলতে বলতে। মানে মাসিরা মারা যেমন পাড়ায় যেমন সবাই একটা রকে বসে গল্প করতো, তো পাড়ায় অনেক মেয়ে ছিল, তো সবাই বসে আর কি গল্প করছে। আর লোডশেডিং হয়ে গেছিল, পাঁচিলে একটা এরকম লম্প মতন জ্বালা ছিল, তো সবাই বসে গল্প করছে। দেখছে একটা ছোট বাচ্চা, মানে এতটুকু হাইটের, 4-5 ইঞ্চির হাইটের পাঁচিলটা হবে, একটা বাচ্চা দৌড়ে উঠতে যাচ্ছে। তো মাসির এক বন্ধু ছুটে গিয়ে বলছে কেউ রে, গিয়ে দেখছে কেউ নেই, লম্পর আলোটাও নিভে গেছে একটা দমকা হাওয়াতে। ওই ভয়তে সব পালিয়েছে যে যার মতন ছিটকে, মানে কাউকে তো দেখতে পাইনি। এইভাবে তারপরে কিন্তু মাসির সাথে ওই জিনিসটা হয়েছে। দিয়ে তারপরেতে এবার যখন ওই ছোট দিদুন এসে এসে জিজ্ঞাসা করছে হ্যাঁ রে কি হয়েছে তোর, তুই এরকম করছিস কেন রে। তখন বলছে আমি তো কিছু করিনি, ডলি দি তো আমি চান করতে ঢুকে মানে আমার গায়ে থুতু ফেলেছে। এবার বলছে তুই কে, তখন বলছে আমি মামুন, যে বাচ্চাটা ছিল। তখন বলছে কে মামুন, বলছে কেন গো তোমাদের বাড়িতেই তো থাকতাম, আমি তো এরকম স্কুলে যেতে গিয়ে আমার শরীর খারাপ হয়েছিল, মানে ও নিজেই তখন বলছে, মানে আমার মাসিই বলছে আর কি কথাবার্তা গুলো। দিয়ে তখন বলছে তা তুই তোর বাড়ির লোককে ধরিসনি কেন, তুই ওকে ধরেছিস কেন, আমাদের বাড়ির মেয়েকে ধরেছিস কেন। তখন বলছে আমি তো বাথরুমে ছিলাম, আর ডলি দিয়ে আমার গায়ে থুতু ফেলেছে। তো বলছে তো তুই আমাদের বাথরুমে ডাকবি কেন, তুই তোর বাথরুমে ডাকবি, তোদের বাড়ির বাথরুমে যেতি, তুই তোর বাড়ির লোককে ধরলি না, আমাদের বাড়ির মেয়েটাকে কেন ধরেছিস। বলছে আমার তো ডলি দিকে খুব পছন্দ, আমি তো ডলিদির সাথে খুব খেলতাম। দিয়ে না সবাই মানে একটু ভয় পেয়ে গেছে। দিয়ে কি করবে এবার খোঁজ মানে ওই মসজিদে গিয়ে ঝাড়িয়ে এনেছে সন্ধ্যাবেলায় গিয়ে। তো ঝাড়ালে তো আর কিছু যায় আসে না, কিছু হয়নি। দিয়ে তখন সবাই বলছে মানে ওর সকালবেলাটা ঠিক থাকতো, সন্ধ্যের পর থেকে রাত্রিরে চিৎকার করতো, এরকম জানলা, তখন তো এরকম গ্রিল ছিল না, এরকম রডের যে সলিড রডের যে গোল গোল গ্রিল গুলো ছিল, এরকম ও এরকম জানলার গ্রিল ধরে বসে থাকতো রাত্রিবেলা, অত বড় চুল। স্বাভাবিক যারা ঘরেতে রয়েছে তারা তো ভয় পাবেই। এবার তখন সবাই ছোট ছোট বাচ্চা, দিয়ে মানে রাত্রির একটা আতঙ্ক হয়ে যেত, মানে রাত হলেই ওর তো
রূপেও ফিরতো। দিয়ে যতই ছোট হোক কিন্তু সবার তো মনে একটা আতঙ্ক ছিল। এইবারে করতে করতে সবাই খোঁজ খোঁজ করে বললো যে ওকে একটা তান্ত্রিকের খোঁজ পেয়েছে, ওকে নিয়ে যেতে হবে। তো আমার মামার বাড়ি থেকে কালীঘাট খুব একটা ডিস্টেন্সে নয়, ওখানে একজনের কাছে নিয়ে যায়। তো সে বলে একে যেভাবে ধরে রয়েছে আমার পক্ষে সম্ভব নয় চালানো, ওকে তারাপীঠে নিয়ে যেতে হবে। অমুক সময় অমাবস্যা রয়েছে, তারাপীঠে নিয়ে যখন ঢুকে যাবে, তারাপীঠে যত নাকি এরকম ভূত প্রেতের কাজ হয় নাকি তোমার অমাবস্যা বা রাত করে স্টার্ট হয় 12টার পর থেকে। তো সবাই ওখানে নিয়ে গেছে ওকে, ওকে নাকি নিয়ে ঢুকতে পারছে না আমার মাসিক, ওর গায়ে এতটাই তখন এনার্জি চলে এসছে। হ্যাঁ, তো এটা রিজন গুলো প্লিজ একটু তুমি বলো। দিয়ে এবার তো সবাই নিয়ে গেছে, নিয়ে গিয়ে এরকম সবাই ঢোকাতেই পারছে না, মানে ধরো 8-9টা ছেলে মিলে ঢোকাতে যাচ্ছে, পাচ্ছে না। ও একটা মেয়েটা তো নর্মালি এত শক্তি হয় না। তো যাই হোক, তারপরে ওখানে একটা মাদুলি দিয়েছিল মাসির হাতে, দিয়ে বলেছিল এই মাদুলিটা ওর হাত থেকে খুলবি না, এই মাদুলিটা যদি কখনো খুলে যায় তাহলে কিন্তু মানে আবার ওর গায়েও ফিরে আসবে, কারণ ও কিন্তু ওর প্রতি একটা আসক্ত রয়েছে, ও কিন্তু আসবেই। আর ওকে যেহেতু এত ভালোবাসে, আর ও আসবেই কিন্তু ওর কাছে। তো ঠিক আছে, সবাই আর আরেকটা জিনিস বলেছিল যে কোনো মারা কেউ গেলেও এটা খুলে যেন রেখে দেয়, আর কোনো শ্মশান বাড়ি মানে কোনো এইগুলো কিছু নিয়ম টিয়ম রয়েছে, আমি ঠিক জানি না এক্সাক্ট, এগুলো যেন না পড়ে যায়। তার বেশ কিছুদিন পর আমার দিদার যে শাশুড়ি ছিল, মানে ঠাকুমা, আমার মায়ের যে ঠাকুমা, তিনি মারা যায়। এবার নর্মালি বাড়িতে তো অসহ্য হয়ে গেছে, তো বাইরে কি করে যাবে, তো ওটা তো পড়েছিল। ওটা ওই 11 দিনে যেদিনকে ঘাট স্নান করেছে ওটা খুলে বেরিয়ে গেছে, হাত থেকে খুলে দিয়েছে না খুলে বেরিয়ে গেছে কি ও এক্সাক্ট জানে না। ঠিক 2 দিন পর থেকে ওর আবার এরকম সেম জিনিস শুরু হয়েছে। তখন সবার মাথায় স্ট্রাইক করেছে এই ও তো আবার এরকম করছে, তার মানে আবার কিছু একটা হয়েছে বলে ওকে আবার ওই তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে। তান্ত্রিকের কাছে যখন নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, সেইবারে আর কেউ নিয়ে যেতে পারছে না। ওর তখন কিন্তু শুধু ওই বাচ্চাটি ছিল না, আমার মাসির মধ্যে আরো 2টো এন্টিটি ছিল, মানে 3 জন ছিল। এইবারে তো উনি তখন বললেন যে দেখো এখন আর নিয়ে এসো না, আমি ওখানে গিয়ে যজ্ঞ করব এবং যা করার আমি করব। বলতে তখন সবাই বললো যে ঠিক আছে আপনি আসুন, আপনি এসে যা করার করবেন। কিন্তু ওই কটা দিন ওকে সামলাবে কি করে, মোটামুটি 10 দিনের গ্যাপ আছে অমাবস্যার মধ্যে, এবার ওই তো কাজ করতে পারছেন না উনি, তো ওই 10টা দিন কি করে সামলাবে। এবার মনে করো যে পরিমাণে একটা মানুষ ভাত খেতে পারে তার ডবল পরিমাণে সে খাবার খাচ্ছে, এবং সে বারে বারে খাচ্ছে জিনিসটা। আর ওর খাওয়াটা না খুব বাজে হয়ে গেছিল, মানে পিশাচরা যেরকম এরকম করে বসে, বসাটা দেখাতে পারছি না, পা দুটোকে এরকম উঁচু করে যে এইভাবে খায়, ওইভাবে খাওয়া স্টার্ট করেছিল। উনি এটা করতেন না কোনো সময়? না, করতেন না তো। উনি যখন ওই বাচ্চাটা ফার্স্ট টাইম ধরেছিল তখনও কিন্তু এগুলো করছিল না, নেক্সট টাইম যখন ওটা করেছে তখন ওইটা স্টার্ট করেছে, মানে এইরকম ভাবে বসে দুটো পাকে এইভাবে নিয়ে হাতটাকে এরকম সাইড দিয়ে নিয়ে গিয়ে খাওয়া স্টার্ট করেছে। মানে তখন ওনার রূপ, মানে চোখের রূপ বা মুখের এক্সপ্রেশন দেখে প্রত্যেকে ভয় পেত। এমন হয়ে গেছিল ওনাকে একটা সেপারেট ঘর করে দিয়েছিল যে উনি ওই ঘরেই থাকবে, মানে কেউ ভয়তে না ওই ঘরে ঢুকতো, না কেউ ভয়তে ওই ঘর থেকে মানে মানে ওনাকে বেরোতে দিত। আর রাত্রিবেলা হলে বিভীষিকার মতন চিৎকার চেঁচামেচি করতো, জানলায় গ্রিল ধরে বসে থাকতো। এবার তোরও তখন তো মানে আমার মামার বাড়ির ওই গলিটা না এরকম পাশাপাশি ঘর, পিছন দিকটা পুরো বস্তি মতো। এবার কি হয় এরকম সরু 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 তো বস্তিতে যেমন গলি হয়, ওরকম সরু 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 গলি। এবার রাস্তাতে তো লোকজন যাওয়া আসা করবেই ওই রাস্তা দিয়ে, তো ওরকম যদি কেউ জানলায় বসে থাকে তো এমনি আত্মারাম কাঁচা হয়ে যাবে। তো এবার মানে ওরকম তো সবারই একটা মনে ভয় প্রীতি কাজ করতো, তো মানে কেউ যেত না ওকে দেখতে, ওর মতোই থাকতো, শুধু খাবারটুকু গিয়ে দিয়ে চলে আসতো। তারপর এরকম করতে করতে তোমার দিনটা আসে যেদিনকে উনি ঢুকছে, পাড়া তো পুরো বন্ধন করছে, ও মানে পুরো দরজা জানলা ভেঙে দেবে এরকম করছে ওর বিহেভিয়ারটা। তারপরেতে ওই ওখানে বসে যোগ্য, ওকে কিছুতেই টেনে বার করা যাচ্ছে না, তো আসবেই না। তারপরে যা যা
কিছু ওই বলে সর্ষে দিতে হয়, লঙ্কা পুড়িয়ে দেয় এইসব। তো অনেক কষ্টে তখন বলে যে আমি ছাড়বো। তখন বলে যে তুই কি, মানে একটা প্রমাণ তো তুই দিয়ে যাবে যে তুই যাচ্ছিস ওর শরীর থেকে। তখন ওই একটা এরকম বোতলের মধ্যে ওই আত্মাটাকে ঢুকিয়েছিল এবং ঢুকিয়ে বলেছিল এটা এমন কোনো জায়গায় গিয়ে ফেলে দিয়ে আসবি যাতে এটা কেউ না খোলে, বা যে খুলবে তার এটা হার্ম হবে, বা পুঁতে দিয়ে আসবি। তো ওটা কোথায় গিয়ে পুঁতে দিয়ে এসছে না ফেলে দিয়ে এসছে আজ অব্দি কেউ জানেও না। তো তারপরে ওটা তো একজন বলেছিল, আর দ্বিতীয়টা হচ্ছে বলেছিল যে তুই কি করে বুঝবো যে তুই যাচ্ছিস। তো তখন বলেছিল যে আমি যাব, আমি গাছের ডাল ফেলে দিয়ে যাব। তো সেই ওই ডকের দিকেই গেছে, বাড়ি থেকে বেরিয়ে বললাম ডকের দিকে গেছে। ওখানে বিশাল বড় বড় তোমার অশ্বত্থ গাছ, বট গাছ রয়েছে। একটা বট গাছের এত বড় ডাল ভেঙে মরমর করে পড়া যায়, ওখানেই ফেলেছে। আর এই দুটো দাঁত মানে আমি হয়তো দেখি, আমার মা বললো মারা নিজের চোখে দেখেছে দুটো দাঁতে করে কলসির মধ্যে, দাঁতে করে কলসিতে জল আর চাল নিয়ে ওখানে ছুটে গেছে, দিয়ে ওখানে গিয়ে কলসিটাও ফেলেছে। ও মানে আমার মাসিও সেন্সলেস হয়ে গেছে। তারপরে তো প্রোটেকশন দিয়ে মাসিকে নিয়ে এসছে বাড়িতে। দেখ, এর ব্যাখ্যা যদি আমার কাছে আছে, আমি দু রকম ভাবে দিই। প্রথম কথা গল্প সব ঠিকঠাকই ছিল, ঠিক। আমি গল্পটা খুব ইমপ্রেস হচ্ছিলাম, কিন্তু একটা জায়গায় গিয়ে গল্পটা কোথাও গিয়ে আমার মনে হলো যে এবারে আমার বলা উচিত, ব্যাখ্যা দেওয়া উচিত। তুই বলি বোতল, সেই তান্ত্রিক বলেছে যে বোতলের মধ্যে তাকে মানে ঢোকাবে, ঢুকিয়েছে, মানে ঢুকিয়েছিল আর কি, ওটা গিয়ে ফেলে দিতে বলেছিল। কোনো এনার্জিকে ক্যাচ করে রাখা যায়? তোর গায়ে একটু আগে তোর গায়ে গরম লাগছিল, হ্যাঁ ঠিক, পাকার হাওয়া গায়ে লাগছিল তো, একদম দেখতে পাচ্ছিলিস না, ফিল করতে পারছি। ফোন এসেছিল, হ্যাঁ ফোনটা আসলো তো, তুই এনার্জিটাকে দেখতে পারলি না, তাহলে তাকে কি ধরে রাখতে পারলি? ওটা অ্যাকচুয়ালি অ্যাজ এ প্যারাসাইকোলজিতে এটা হয় না। আচ্ছা আমি এটার একটা ব্যাখ্যা। আর গাছের ডাল কলসি, এটিকে যদি তুই বলিস আমি দুটো ব্যাখ্যা দেবো। দেখ, সবকিছু হয় না বললে হয় না। আমার এতদিন রিসার্চে দেখেছি 99.9% ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই নানা রকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থাকে। তোর কেসের ক্ষেত্রে প্রথম দিকে যেগুলো শুনছিলাম সেটা ওরে আগে সাইকোলজিক্যালটা বলে দিই, তারপর সাইকোলজিতে পড়ে আসে। আমি প্রথমে খারাপটা বলি, একদম, তারপর ভালোটা বলি। তো ভুল যেগুলো মনে হচ্ছে, মানে যেগুলো মনে হচ্ছে কেসের ক্ষেত্রে ভুল হতে পারে, মানে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে সম্পূর্ণভাবে বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা। সেটা চাইছিস তো, সেটাই আমি তোকে দিচ্ছি। দেখো অনেক জায়গায় তো এই রিজন গুলো জানা যায় না। আমি রিজনটা অ্যাকচুয়ালি জানতে চাই, মানে অনেক জায়গায় আমি তোমাকে আগেও বললাম যে আমি অনেক জায়গায় পডকাস্ট করে এসেছি, তাদের সঙ্গে আমার কনভারসেশন হয়েছে, ঘটনা শেয়ার করেছি, তাদের কাছ থেকে আমি ব্যাখ্যাটা পাইনি, যেটা আমি তোমার থেকে এই যে জানতে পারছি জিনিসগুলো। ঠিক ঠিক। গাছ পড়ে যাওয়া, কলসি মুখে নেওয়া, এই কলসি মুখে নেওয়া নিয়ে কিছু বিজ্ঞান সংস্থা আছে যেটা অনেকভাবে দেখিয়েছে যে কি করে কলসি মুখে নেয়। হয়তো সেটা হতে পারে। আবার আমি ওই যে বললাম যে আমার রিসার্চে দেখেছি 0.1% ক্ষেত্রে এমন কিছু ঘটনা থাকে যার ব্যাখ্যা আমরা প্যারাসাইকোলজিস্টরাও দিতে পারি না। সে বিজ্ঞানের উত্তর কি দেবো, ঠিক। এবার প্রথমের দিকে আসি ঘটনা, এবারে সাইকোলজি ব্যাপারটা বললাম। প্যারাসাইকোলজির ক্ষেত্রে প্রথম দিকে যে গল্পটি বললাম, সেই গল্পটির ক্ষেত্রে তোর মাসিকে সেই স্পিরিটটি কানেক্ট করার অনেক কারণ রয়েছে। কারণ মাসি আর তোর সেই স্পিরিটের মধ্যে একটা ভালো বন্ডিং ছিল, ঠিক। আর প্যারাসাইকোলজিতে একটা জায়গা আছে যেখানে স্পিরিটের ইন্টেনশন বোঝে। যেমন তোর সঙ্গে আমার একটা কথা হচ্ছে, আমি জানি না তুই আর কার কাছে গেছিস, দেখেছি আমি কার কাছে গেছিস, তোর থেকে আমার একটা আলাদা ভাইবস আসছে, আমার থেকে তোর একটা ভাইবস আসছে। নাহলে এত ক্লোজ দাদা বা বোন বলে কথা হয় না, কারণ মানুষ দেখলে বুঝে যায়। মানুষের চোখ কখনো মিথ্যে কথা বলে না, আর আমরা প্যারাসাইকোলজিস্ট চোখ খুব ভালো বুঝি। তো সে কি বলতে চাইছে, মাইন্ড রিড করতে খুব ভালো, কতটা সত্যি বলছে কতটা মিথ্যে বলছে আমার কাছ থেকে লুকানো খুব মুশকিল। ওই জন্য তোকে আমি ওই জায়গা, তুই দেখেছিস হয়তো, ক্যামেরাও দেখেছো হয়তো, যদি যখন বলছে যে ক্যাচ করছে সেখানে আমি একটু হেসে দিয়েছিলাম, ঠিক। মাসির সঙ্গে বন্ডিং হওয়ার কারণটি হচ্ছে দুটি। প্রথম কথা ছিল ক্লোজ ছিল, বাচ্চাটাকে প্রচুর ভালোবাসে, আর ভালো যাকে বাসে স্পিরিটেরও তাই। আচ্ছা, কিন্তু দাদা একটা ইন্টারাপ্ট করছি, আমার বলাটা উচিত না, আমি হয়তো আমি মায়ের কাছ থেকে বা অনেক জায়গা থেকে এটা আমি শুনেছি, মানে অনেক এক্সপার্টদের থেকেও শুনেছি, যেটা হচ্ছে মানে স্পিরিট ওয়ার্ল্ডে চলে যাওয়ার পর কোনো মানুষ
তারা নাকি যারা ক্লোজ ওয়ান তারা শত্রু হয়ে যায়, এটা কি ট্রু? একটা সময়ের পর থেকে এই আত্মারা বা স্পিরিট বা এনার্জিরা কখনো তোমার বাবাও তোমার কখনো বন্ধু থাকে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এটা শুনেছি। এটা সত্যি কথা। এটা আমি এক্সপার্ট কথাটা বিশ্বাস করি না, আমি নিজেও এখন 11 বছর ধরে গবেষণা করে আমি নিজেকে এখন এক্সপার্ট বলি না। অ্যাকচুয়ালি এক্সপার্ট ওয়ার্ডটাই খুব বাজে ওয়ার্ড, কোনো বিষয়ে কোনো কেউ এক্সপার্ট হয় না, সে এখনো শিখছে, লার্নিং এ আছে, আমি এখন লার্নিং এ। তো ঠিক কথা যে এটা তোকে বলেছে, এই ব্যাখ্যাটা একদম ঠিক। এনার্জি এনার্জি তো ক্রিয়েট এনার্জি ধ্বংস করা যায় না, সৃষ্টি করা যায় না, রুটের ট্রান্সফার হয়। তো এটা স্বাভাবিক ব্যাপার। তোর বাবা যখন মারা যায় বা তোর কাকা জ্যাঠা তোর রিলেটিভ যখন মারা যায় তখন সে তোরা তখন আপন থাকেন। তো এই হলো তোর মাসির সঙ্গে সেই স্পিরিটের ইন্টেনশনের মেল খুব ছিল। আর ওকে ধরার কারণে যে একটা ওয়ার্ডে তোকে বললো না, তুই ওয়ার্ডটা ইউজ করেছিস যে আমি তো দিদিকে ভালোবাসতাম গো, দিদিকে তো আমি অন্যরকম দেখতাম, দিদিও আমাকে ভালোবাসতো। ওই টান থেকে, ওই এনার্জি ইন্টেনশন থেকে তোর মাসিকে ধরে, আদার্স কিন্তু কাউকে ধরেনি না। তোর তো পারতো, ওই বাথরুমে তো অনেকেই যায়, থুতু তো অনেকেই ফেলে, কারণ আমরা জল কুলকুচি করার সময় মুখ দিয়ে জল বেরোবে, অন্য কাউকে ধরতে পারতো। ওরা ওই স্পিরিটের তোর মাসির প্রতি একটা ইন্টেনশন ছিল, ভালোবাসার টান। স্বাভাবিক ব্যাপার। আজকে আর দেখ এটা বলি, আজ তোর সঙ্গে আমার কথা হলো, ধর আজকে বিকালবেলা আবার কিছু হয়ে গেল, এটা রিলিজ হওয়ার আগে আমার কিছু হলো, তো আজ না তো কাল না তো পরশু তোর সঙ্গে তো আমি একবার যোগাযোগ করার চেষ্টা করবো, একদম কানেক্ট করার চেষ্টা করব। তোর সঙ্গে লাস্ট তোমার পডকাস্ট হলো, একদম এই লাস্ট দেখা হলো, এটা স্বাভাবিক ব্যাপার, এটা কোনো অস্বাভাবিকতা নেই, প্যারাসাইকোলজির মানে। আচ্ছা, এই পার্টটা আবার ঠিকঠাক লেগেছে। কিন্তু এই তন্ত্রবিদ্যা তান্ত্রিক নিয়ে আমার বলতে গেলে সবাইকে আমি বলবো না। তুমি যদি প্যারাসাইকোলজি মানো তাহলে তোমাকে রিচুয়াল সায়েন্স মানতে হবে, রাইট? রিচুয়ালকে তোমাকে মানতেই হবে, কিন্তু এই রিচুয়াল, এই মন্ত্র তন্ত্র কে কেমন ভাবে ইউজ করছে সেটা সবথেকে বড় ব্যাপার। কারণ আজকালকার দিনে না, এই আমি দেখছি অনেক পডকাস্টে দেখছি, আমি কারো নাম নেবো না, ব্যক্তিগত আক্রমণ আমার একদম ভালো লাগে না, কিন্তু আমি বলি যে আমি তো বিশাল ছিলাম, মানে স্ক্যামে যাভাবে ফেসেছি না। নমস্কার, কি বলবো বল, আমি তো বলছি তোকে যে আমার পডকাস্টটা, আমার চ্যানেলটি করার একটি উদ্দেশ্য, যে মানুষগুলো ঠকছে নাটকে, এটা আমারও মানে তোকে তো এখন তুই গল্পটা বলার পর সম্পূর্ণভাবে তোকে ভয় দেখিয়ে দিতে পারতাম আমি, বলতাম আরে চলাই তোর আজকে পাঠাবি আমাকে দিয়ে, আমি এই টাকা দিয়ে করিয়ে দেবো আর ভূত ধরবে না। আমি যে তোকে প্রথমেই বললাম যে ঘটনাটা ওখানেই শেষ করেছে যেখানে মনে হয়েছে যে ঘটনাটি এইবারে বিজ্ঞান ভিত্তিক থেকে আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, তো ঘটনা দুটো আমি তোকে বর্ণনা দিলাম। একটা ঘটনা হলো যে যেটা হতে পারে না সেটা কখনোই প্যারাসাইকোলজি হতে পারে না, প্যারাসাইকোলজিতে যেটা হতে পারে সেটা তো ব্যক্তি ব্যাখ্যা দিলাম। এবার দেখো তখনকার দিনে তো এত কিছু লোক জানতো না, তখন ওই তান্ত্রিক আমি তাদের প্রতি কোনো ক্ষমতা, আমি তোমাকে কথার কথা বলছি, মানে এটা বহু বছর যুগ আগের কথা আমি তোমায় বলছি, মানে তখন অনেকটাই ছোট। তো সেটা এই যে এই ব্যাপারটা যে তুমি মানে এটা হয়তো অনেকেই বলতে পারতো না বা জানতে পারতো না। তুই আমি তোকে বলবো, তুই আমি পডকাস্টের পরে একজন গবেষক প্রথম, তুই একজন গবেষকের কাছে এসেছিস, তুই প্রশ্ন উত্তর খুঁজতে আমার কাছে এসেছিস। একদমই তাই, এখানে কথা বলতে আসিস, কথা বলা না, তুই তো এসেছিস তার উত্তর কি দাদা, প্রথম থেকে তোর ছিল দাদা আমার উত্তর লাগবে, একদম প্রথম দিনে তাই বলে, আমি তোর উত্তরটা দেওয়ার চেষ্টা করি। তুমি আমার বাড়িতে কবে যাবে? তোমাকে আমি বহুবার বলেছি, কারণ আমার বাড়িতে আমি একটা পডকাস্টে, তুমি হয়তো এই ঘটনাটা শুনেছো কিনা জানি না, যে আমার উপর কিন্তু প্রেচ্ছালন করা হয়েছিল। তুই আমাকে আবার বলেছিলিস বহু বছর আগে, মানে আমার এক্স বয়ফ্রেন্ড আমার উপর প্রেচ্ছালন করেছিল, তখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, তো খুব বাজে ভাবে আমি ফেসে গেছিলাম সেটাতে, এবং সেই এন্টিটিটা আমার বাড়িতে আমি ফিল করতে পারি, মানে স্টিল না। স্বাভাবিক ব্যাপার। আমি তোকে এখনো বললাম তন্ত্র মন্ত্রে জোর আছে, কিন্তু তন্ত্র মন্ত্র প্রয়োগ করছে কে সেটা সবচেয়ে বড় ব্যাপার। প্রত্যেকটা মন্ত্র, প্রত্যেকটা উচ্চারণে, গীতার এক একটা শ্লোক কি মিথ্যে কথা, গীতার এক একটা শ্লোক এখনকার দিনে সত্য কথা। দেখ না, বিজ্ঞানের যদি সূত্র দেখি, এনার্জি ক্যান নট ক্রিয়েট, এনার্জি ক্যান নট ডিস্ট্রয়, ট্রান্সফার হয়। ঠিক, গীতায় কি বলছে? আত্মার অবিনশ্বর, আত্মার কোনো মৃত্যু নেই, আত্মা শুরু একটু শুরুর থেকে ত্রিশুরে ট্রান্সফার হয়। ওই একই জিনিস কোথায় 5,500 বছর আগে ওরা বলে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণর মুখ থেকে এটি বেরিয়েছিল, এখন বিজ্ঞান তাই বলছে। দেখ এখন আরো চলে এসছে, ডাস্ট পার্টিকেল নিয়ে কাজ চলছে, তারপর কি বলে
ব্ল্যাক হোল নিয়ে কাজ চলছে, তারপর ঈশ্বরীয় পার্টিকেল নিয়ে কাজ চলছে। আমি মানে এটা কোন একটা বাইরের দেশে, মানে আমি জাস্ট ভিডিও ফিডস ছিল দেখছিলাম যে ভিতরে একটা মাইক ড্রপ করেছিল, সেখান থেকে নাকি ওই হেলের কিছু আওয়াজ এসছে, খুব ভয়ঙ্কর। অনেক ওই তোকে কি বললাম যে প্যারাসাইকোলজিতে এমন কিছু জিনিস আছে যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞান এখনো দিতে পারে না। ওই ব্যাপারটাই খোঁজা হচ্ছে আমাদের কাজ, কতটা আমরা খুঁজতে পারছি। 1%। তুই বলি দাদা তোমার কাছে তো এত ভিডিও দেখে তুমি নাকি 300+ কেসেস ইনভেস্টিগেট করেছো, এত ভিডিও কোথায়? সব ভিডিওর তো উত্তর পাওয়া যায় না। যেখানে অনেক কিছু মনে হয় ম্যানমেড, যেখানে অনেক কিছু মনে হয় ফেক, যেখানে অনেক কিছুই মনে হচ্ছে মানুষের মনের ভুলে ব্যাখ্যা দিলাম, তো ব্যাখ্যা দিলাম। এই ব্যাখ্যাগুলো থেকে যদি 1% কিছু চান্স হয়ে থাকে, সেগুলো কিন্তু আমরা প্যারাসাইকোলজি। আচ্ছা, বাট আমি তোমাকে এটা বলছি, আমি আই এম নট শিওর অ্যাবাউট ইট। তুমি একবার আমার প্লিজ তোমার পুরো টিম নিয়ে আমার বাড়িতে একবার ইনভেস্টিগেশনের জন্য আসো, কারণ আমার মনে হয় যে মানে আমি দেখো ভয়টা যদি শুধু আমি একা পেতাম, ইটস ডিফারেন্ট, যে আমার ওপর হয়তো ব্ল্যাক ম্যাজিক করেছে তাই জন্য হয়তো আমি ভয় পাচ্ছি, বাট পুরো একটা ফ্যামিলি সেই জিনিসটা ফিল করতে না। এইটা আমার প্যারাসাইকোলজির একটা পার্ট। তোকে বলি, আমরা প্যারাসাইকোলজিস্টরা কিন্তু একটা মানুষের কথা মতো বিশ্বাস করে চলে যাই না। তুই যখন এই পুরো ফ্যামিলি, একের অধিক লোক যখন বলে, তখন কিছু যা রটে তা তো কিছু। এবং আমার ঘরে একটা পেট আছে, জাস্ট আমি 1.5 বছর হয়েছে আমি ওকে অ্যাডাপ্ট করেছি, ওই রোডেশিয়ান ডগ। আমার ছেলেই ওকে আমি বলি, তুমি দেখেছো মুভি আমার ছেলেকে, অনেকেই আমাকে আমার ছেলেকে দেখেছে ফেসবুকে। তো আমার ছেলেকে যবে থেকে আমি অ্যাডাপ্ট করেছি, ওর একটা স্পেসিফিক জায়গা আছে, সিঁড়ির ওই কোণটাতেই শোয়। পুরো অত বড় বাড়ি খোলা, বাট ও এতটাই দুষ্টু, সব ঠিক আছে, বাট ও কিন্তু যেখানেই যা করুক ঘুম কিন্তু ওই সিঁড়ির ওই কোণটাতে, মানে ওকে অত বড় বাড়ি ছেড়ে দেওয়া হলেও ও ঘুমাবে ওর ওই স্পটটাতে, মানে হয়ে যায় একটা সেফটি জোন যে আমি এখানে ঘুমাবো, তো ওইখানটাতেই ঘুমায়। এবং সিঁড়ি দিয়ে কে আসছে উঠছে ও কিন্তু মানে ও তো দেখতে পাচ্ছে সব। রাত্রেবেলায় রোজ কাঁদছে, রোজ, এভরিডে টিল ডে, মানে ইয়েস্টারডে নাইটের কথা আমি তোমায় বলছি। আমি ওর জন্য সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, যে আমি যাতে দেখতে পাই যে কি কোনো এন্টিটি গেলে তো একটা শ্যাডো বা কিছু, বা আমারও মনের ভুল হতে পারে যে ও কাজে, ও ব্ল্যাঙ্ক একটা দিকে তাকিয়ে ও বার্ক করেই যাচ্ছে, চিৎকার করেই যাচ্ছে। এবং ওই সিসিটিভিটাকে যখন আমি কন্ট্রোল করছি, ফোন থেকে কন্ট্রোল করছি, যখন মুভ করছি ওই জায়গাটাতে, আমি কিন্তু নোবডি, আই কান্ট সি এনিবডি। তো এটা যদি দাদা, আমি বারবার বলছি, এটা যদি একদিন আমি দেখতাম, আমি কিছু প্রবলেমের জন্য, তুমিও জানো, মানে পার্সোনালি তুমি জানো, যারা আমার খুব ক্লোজ তারাই জানে যে আমি মায়ের বাড়িতে বিগত 7 মাস ধরে রয়েছি, যার জন্য তো আমার চ্যানেলেও আমি সবাইকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার চ্যানেলে 7 মাস ঘটনা আসেনি, আমার পেটকাহিনী দলিরিয়াতে, সবাই প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো মানে এই জিনিসটা না আমি দেখছি, ওকে বেশ কিছুদিন ধরে ফলো করছি, তো মানে ব্ল্যাঙ্ক ওইখানটাতেই রেখে বার্ক কেন করছে? দেখ, প্রথম কথা বলি, যে কোনো আমি সবসময় বলি, যে কোনো গৃহপালিত পশুর ক্ষেত্রে তার চোখে, সে কুকুর বল, সে গরু বল, বা আদার্স যে গৃহপালিত পশু, বেশিরভাগ কুকুর আর গরুই তো থাকে। যত আমাদের মানুষের চোখ যত মেগাপিক্সেল যতটা হাই হলেও, যতটা হাই, এদের কিন্তু এতটা হাই নয়, কিন্তু এদের চোখে যেটি থাকে সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে নাইট ভিশন। আমরা যা দেখতে পারি না, 4 গুণ 4x করে ওরা দেখতে পায়। তোর ছেলে তো বাচ্চা নিশ্চয়ই কিছু দেখে, এটা কোনো রকম হয়তো সেই সময় ক্যামেরা হয়তো ক্যাচ করতে পারছে না, সিসিটিভি লাগিয়ে। আরে যে বললি একটা ওয়ার্ড ইউজ করলি, দাদা আমি সিসিটিভি লাগিয়েছি, সিসিটিভি ক্যাচ, আমি এটা মানে একটা মনের মানে স্যাটিসফ্যাকশনের জন্য সময় আসে না। আচ্ছা, সব সময় আসে না, খুব রেয়ার। এত সস্তা ব্যাপারটা নয়, অ্যাকচুয়ালি এত সস্তা ব্যাপারটা নয় যে একটি এনার্জিকে তুই ক্যাচ করে ফেলতে পারবি। আমি যার জন্য আমি নাইট ভিশন মোড এক্সট্রা করে নিয়ে, মানে ওর সেফটি, মানে ওকে ঘরেও যদি ওই সময় বার্ক করছে, ওকে ধর আমি টেনে নিয়ে আসছি যে তুই ঘরে ঢুকে যা বা তুই ঘরে শো, ও ঠিক এমন চিৎকার করবে, তুমি বার্থডে খুলবে, ও বাইরে গিয়ে শোবে, ও কিছুতেই ঘরে শোবে না। তোকে বললাম তো, এটার কারণ ওটাই হচ্ছে যে ও কিছু এমন জিনিস দেখছে
যেগুলো ওর মনে হচ্ছে মানে সেগুলো দেখার কারণও আছে, আমি বলতে পারি, কারণ আমার বাড়ি বিশাল বড় বাড়ি, তুমি গেলেই বুঝতে পারবে। আমি এখন আছি বলে তাই 4টে লোক, বা আমার ছেলেটাকে নিয়ে 5টা লোক, প্রাণী। আমি যদি না থাকি 3টে প্রাণী, অত বড় পুরো বাড়ি, তো 3টে প্রাণী আমাকে ছাড়া। আমি ধরো শ্বশুর বাড়িতে থাকলে তো 3টে প্রাণী, আর নাই ডোডো আমার ছেলেটা আছে, ও 4টে। তো ওই অত বড় পুরো ফাঁকা বাড়িটা কোনো পুজো হচ্ছে সেইভাবে হচ্ছে না, বা না, আমি যতটুকুনি শুনেছি বা যতটুকুনি আমি এতদিন জানি, মানে যে জানছি, তো কোনো পুজো হচ্ছে হয়তো হচ্ছে না, সেই জন্য কি এটা হতে পারে, মানে নেগেটিভ এনার্জি আছে? না 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 না, না, এই নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জিটাই আমার প্যারেন্টস বিশ্বাস করি না। এনার্জিকে এনার্জি বলি। আচ্ছা, আমরা ওই এনার্জিকে কখনো ভাগ করি না। না, মানে আমি এনার্জিকে নেগেটিভ করলেই তখন সে খারাপ হয়ে যাবে, আর পজিটিভ করলে সে ভগবান হয়ে যাবে, এমন কথা সেটা না। আমার 300+ কেসেস এর ক্ষেত্রে এখনো পর্যন্ত আমার একটা নোকের আছাড়ও মারিনি। আমি ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এমন এমন জায়গায় রাত কাটিয়েছি যেখানে তো সকালবেলা বিকালবেলা তো ভুলে যা, সকালবেলা সেখানে লোক যায় না। তো এনার্জিকে এনার্জি বলে বিশ্বাস কর। আমি তোকে শিখিয়ে দিচ্ছি যে তুই যেহেতু আমার কাছে এসেছিস, এনার্জিকে কোনো নেগেটিভ পজিটিভ বলিস না। আচ্ছা, সবসময় ক্ষতি করবে এটাও ধরে রাখিস না। অনেক সময় কি হয় বলতে, এরা কানেক্ট এই জন্য হয়ে যায় যে তোকে বোঝাবার চেষ্টা করে হয়তো। আমি আছি। হ্যাঁ, মানে তোকে একটা উদাহরণ আমি দিই। ধর এই ঘরটার মধ্যে এখন তোকে হাত পা বেঁধে মুখ টুক বেঁধে আমরা ফেলে দিয়ে চলে গেলাম 4-3 জন মিলে, ঠিক? 2-3 দিন পরে আছিস, পুরো ফ্ল্যাট অন্ধকার হয়ে পড়ে আছে, লিফটে কাউকে তুই শুনলি লিফটে কেউ উঠছে, তুই কি করবি? হেল্পের জন্য, হ্যাঁ, কিছু ঠেলবি ফেলবি আওয়াজ করবি, নিজেকে প্রমাণ করবো যে আই এম হিয়ার। সেই এনার্জিও তাই করে, বলিস না মাঝে মাঝে দরজা মুখ করে, লোকে বলে মাঝে মাঝে কিছু অবজেক্ট মুভমেন্ট হচ্ছে, আওয়াজ হয়, এগুলো কাজও ওনারা চেষ্টা করে যে আমি আছি, তুমি বোঝার চেষ্টা করো, তোমার ইন্টেনশনের সাথে ওর ইন্টেনশন ম্যাচ খাওয়ার চেষ্টা করে। এটা হলো ঘটনা। আচ্ছা, তো প্লিজ এটা রিকোয়েস্ট করো, তুমি আমার বাড়ি একবার ভিজিট করো। এটা আমি চেষ্টা করবো তোর বাড়ি, এটা বহুদিন ধরে ঘুরছে, প্রায় 7-8 বছর। আমি একদিন চেষ্টা করবো, দেখি একটুখানি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ, ফেব্রুয়ারি এন্ডের দিকে তোর বাড়িতে আবার চেষ্টা করবো। একদম শিওর দেখা হচ্ছে। আর আরেকটা জিনিস আমার বিশাল বড় প্রশ্ন, এটা তোমার কাছে, আমি জানি না, এটা টপ সিক্রেটও ছিল। এই বিধানসভাতে তুমি যে মেলটা করেছো, এটা কতটা কি এগুলো তোমার? এই মাসের জাস্ট ফার্স্টের দিকে হঠাৎ করে বিধানসভার একটি ফুটেজ আসে, একটি প্রথম সারির চ্যানেল থেকে একটি ফুটেজ আসে, সেখানে বলে যে বিধানসভার একটি ঘরে সেখানে নাকি একটি আলাদা রকম আওয়াজ হচ্ছে, ফুটস্টেপ শোনা যাচ্ছে। আচ্ছা, তো এটা শোনার পর তো আমার কাছে খবর আসে, মিডিয়া মারফত খবর আসে, একটু পোর্টাল মারফত খবর আসে যে এরকম ব্যাপার, ওটা কি করা যায়। তাই বললাম আমি সোজা মেল করে ওনাদের কাছে, বিধানসভার যিনি অধ্যক্ষ তার কাছে মেল করি, এবং আমি কিছু সোর্স লাগে, উপরতলা সোর্স লাগে কেসটা পাওয়ার জন্য। এখনো পর্যন্ত কেসটা পাইনি, ওনার কাছে মেলটা পৌঁছেছে, একটু খবর এসছে। আচ্ছা, খবর এসছে, কারণ সোর্স তো দেখ আমাদের সোর্স থাকে, সবার কাছে এসছে। এগিয়ে যায়, পিছিয়ে যাচ্ছে এই কারণের জন্য যে সামনে ভোট রয়েছে, সেটা ওনারা এগাতে পারছে না, অনেক কারণ রয়েছে সেই জন্য এগাতে পারছে না। তো কেসটি যদি পাই তাহলে ভারতবর্ষের ইতিহাসে আরেকটা আগুন লাগবে। মানে এটি তোরা তো জানিস আমি ভারতবর্ষের 3টে বড় কেস সলভ করেছি, রাবাগান ট্রাফিক কাট, কাছড়াপাড়া জেল, সেলপাস জেল, আর রিসেন্টলি রঞ্জয় বিশ্ব কেস। আর আরেকটা জিনিস আমি যেটা দেখলাম, তুমি কিছুদিন আগে পোস্ট করেছিলে এফবিতে, মানে এটা আমার খুব জিজ্ঞাসা কর, মানে আই ওয়াজ ওয়েটিং ফর, মানে আমি তোমার পডকাস্টে সেই জিজ্ঞাসা করবো। তুমি গাড়িতে করে কোথাও সামহাউ যাচ্ছিলে, এন্ড অনেকগুলো ওই গ্রেভিয়ার্ডের সামনে দিয়ে অনেক এন্টিটির ইয়েগুলো তোমার ওই ট্যাবে আসছিল। ওটা আমি তোকে বলি, ওটা আমি যাচ্ছিলাম না, ওটা কেসটা হয়েছে, ওটা একটি ফুটেজ আমি পেয়েছিলাম, সেটি আদিলে আমাকে আমার যে ক্যামেরা পার্সন আছে, যে আমার ইয়ে রয়েছে, সঙ্গে রয়েছে আমার টিম পার্টনার রয়েছে, সেই আমাকে ফুটেজটা দিয়েছিল। সেই দেওয়ার পর সে বলেছিল যে দাদা এটার ব্যাখ্যা কি, তো সেটার ব্যাখ্যা দিয়েছিলাম যে দেখ ক্যামেরায় যে বললাম যে কোনো ভালো ক্যামেরার ক্ষেত্রে ইনফ্রারেড থাকে, নাইট ভিশন থাকে, তখন এটা স্বাভাবিক ব্যাপার। কোনো এনার্জি যদি কোনো নাইট ভিশনের সামনে পাস করার চেষ্টা করে, তবে ওর সত্যটা কতটা আমি এখনো পর্যন্ত, যতক্ষণ আমি না ওই গেমের সামনে যাবো ততক্ষণ আমি এটা তোর ব্যাখ্যা দিতে পারবো না। মানে কারোর কথা শুনে তো তোকে ব্যাখ্যা দিতে পারবো না। আমি ভেবেছিলাম হয়তো এটা তোমারই কোনো, আমার কেস না, আমার কেস আমি ফুটেজটি পেয়েছিলাম, পোস্ট করেছিলাম। আচ্ছা, জাস্ট পোস্ট করেছিলাম, যেটি দেখে মনে হয়েছিল যে কেসটি সত্যিকারে ঠিকঠাক মনে হয়েছিল দেখে, মানে অথেন্টিকেশন বলে না, অথেন্টিকেট কেস মনে হয়েছে।
আচ্ছা, তোমাকে আরেকটা জিনিস আমি এখানে জিজ্ঞাসা করি, মানে আমার এগুলো সত্যি অনেকদিনকার দাবানো প্রশ্ন। একটা একজনের সাথে আমার বহু 1 বছর আগে পরিচয় হয়, আমি এখানে তার নামটা নিতে পারছি না, না। দরকার নেই। তো মানে আমি খুব বাজেভাবে স্ক্যামে ফেসেছিলাম, এবং সে আমাকে কি করে বলে দিচ্ছে যে তোর বাড়ির সামনে 3 রাস্তার মুখ আছে, তুই ভয় পাস, তুই তোর ওখান থেকে যখন পাস করবি ওই বাড়ির চালগুলোর দিকে তাকাবি না, ওখানে কেউ সুসাইড করেছে। মানে এটা কি জানা যায়? এটা তো আমিও তোকে দেখে অনেক কিছু বলে যেতে পারি। তুই সাজতে ভালোবাসিস, তুই উচ্চশিক্ষিতা, তুই এগুলো মানুষকে দেখলে তো সাইকোলজি দেখলে আমরা না, আমরা এই যে mind read যেটা বললাম। চিকিৎসা শাস্ত্রে একটি সাবজেক্ট থাকে জানিস তো। আমি তো চিকিৎসা শাস্ত্র নিয়ে প্র্যাকটিস করি, আমার এটা হুম। প্যারানর্মাল প্যারাসাইকোলজি আমার একটু সেকেন্ড পার্ট। কিন্তু আমি যদি চিকিৎসা শাস্ত্র নিয়ে কাজ করি, হ্যাঁ। আমাদের একটা পেশেন্ট সাইকোলজি নিয়ে একটি কাজ থাকে। না, আমার যে প্রশ্ন সেটা হচ্ছে ওই 3 রাস্তার মুখ আছে আমার বাড়ির সামনে, অনেক কিছুই কথার মাধ্যমে বেরিয়ে যায়। হয়তো তুই কিছু কথা বলেছিস, হয়তো ওটা বলিসনি, অন্য কোনো কিছু কথা বলে বলেছিস। ফেলেছি। সবকিছু তো মাইন্ড রিড চলে না, সবাই সবাইকে বুঝতে পারে কি বলতে চাইছে। কিন্তু কোনো ঘটনা বলে সেটাও ধরে নিয়েছে, এত সস্তা ব্যাপার নয়। এত দূরদর্শী মানুষ এখনো পর্যন্ত তো আমি দেখিনি। আছে, অবভিয়াস আছে, কিন্তু আমি দেখিনি যে যে বলে দিচ্ছে যে ভাই তুমি না 2003-তে না এই ডিভিশনে এই নাম্বারে এই নিয়ে পাস করেছো, তুমি না মেডিকেলটা না এই নাম্বারে এটা নিয়ে পাস করেছো, তোমার রেজিস্ট্রেশন নাম্বার এটা। হ্যাঁ, আমার প্রেসক্রিপশন অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার থাকে, এটাও জানা যেতেই পারে। তো এইগুলো জানার সময় না। আবার এখন আবার সবথেকে বড় মাইনাস পয়েন্ট কি হচ্ছে জানিস? গুগল ব্যাপারটা। এই যে রিসেন্টলি একটা আমার সঙ্গে বড় স্ক্যাম হতে যাচ্ছিল, খুব বড়, আমি পোস্ট করেছিলাম, বড় স্ক্যাম। আমাকে সেই থেকে ডেকে পাঠিয়ে ফেলেছিলাম, কি বলে জানো, ক্রাইম ব্রাঞ্চ মুম্বাই। সে ফোন টোন এসে একাকার কাণ্ড। তো আমার একটা তুমি দেখেছো এফবিতে পোস্ট হয়েছিল এআই তে আমার ফটো নিয়ে কি করেছিল? আমি দেখেছিলাম এইগুলো নোংরামি, এইগুলো সত্যি যারা করে তাদের জন্যেই হয়তো এইসব এইভাবে এআই জিনিসটা যেটা ভালো হওয়ার চেষ্টা করে না, বিজ্ঞানের ভালো দিক আর বিজ্ঞানের খারাপ দিক, দুটো দিক, এটাই হচ্ছে বিজ্ঞানের খারাপ দিক। মানে এআই তে মানে যখন বিশ্বাস করবে না, আমাকে যখন ফটোটা এসে পৌঁছায় এবং রীতিমতন তার আমি প্রপোজাল অ্যাকসেপ্ট করিনি বলে সেটা ওই জিনিসটা আর কি করে। কি বলবো বলো, এগুলো নোংরামি, এইগুলো সত্যিকারে এগুলো আমি কখনোই সাপোর্ট করি না। আর যারা করে তাদেরও বলবো যে এগুলো করা উচিত না, কারণ সেও কারোর বাড়ির বউ, কারোর মেয়ে, আপনি করছেন হয়তো আপনার নিজের জন্য, কিন্তু অন্যকে এগুলো ড্যামেজ করছেন। সবসময় আমি বলবো যে দেখ তুই তো আমাকে দাদা বলিস, আমি তোকে বলবো ফেয়ার থাক, সৎ পথে থাক, আর মানুষকে বিশ্বাস কর। তুই মানুষকে বিশ্বাস করবি, সে কতটা রিটার্ন দিচ্ছে এটা তুই বুঝতে পারবি। কারণ মানুষকে তোকে বলি যে তুই সব কিছু মানুষ লুকিয়ে ফেলতে পারবে, কিন্তু তার চোখ কখনো লুকাতে পারবে না। এক্স্যাক্টলি, চোখ তোমাকে বলে দেবেই তোমার প্রতি হাওয়াসি নজর রয়েছে না তোমার প্রতি সম্মান জগৎ নজর রয়েছে। একদম। এই জন্য এটা বোঝার চেষ্টা কর, তোর বয়স এখনো অনেক কম, আমার অনেকটাই বয়স হয়েছে, তো ওই জন্যই বললাম অনেকটা বয়স হলে বুড়ো হয়ে যায়, তাও 40 হয়েছে, তো এই জন্য বলবো যে এগুলো সবসময় নজর রাখতে। ঠিক আছে, ভালো লাগলো অলিভিয়ার সঙ্গে কথা বলে। ও আমার ছোট বোন, অনেকদিন ধরে ওর সঙ্গে একটা পডকাস্ট করবো বলেছিলাম। ওর গল্পগুলো কিছুটা অথেন্টিকেট মনে হলো, আর কিছুটা মনে হলো যে যেটি আমি বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি সেকেন্ড এপিসোড আপনাদের ভালো লাগবে। সকলে আমাদের বেঙ্গল আলটিমেট পডকাস্টকে সাবস্ক্রাইব করবেন, সকলে বেল আইকন প্রেস করবেন, আর সকলে লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। অলিভিয়া যারা ফ্যান ফলোয়ার আছে তারা তো অবশ্যই করবেন। ধন্যবাদ সকলকে আমার তরফ থেকে, আমার টিমের তরফ থেকে। পিছনে যারা আছে, এখানে আবির রয়েছে আমার ছোট ভাই, ঋদ্ধি রয়েছে আমার বোন, আর অবি আছে, সকলে ওদেরও সাপোর্ট করবেন। ধন্যবাদ অনেক অনেক আপনাদের। থ্যাংক ইউ। আমি আবারও আসবো তোমার কাছে, সত্যি আমার খুব ভালো লাগলো তোমার সাথে পডকাস্ট করে। আমি যাদের সাথে আজ অব্দি পডকাস্ট করেছি তাদের কাছ থেকে আমি বারবার একটাই কথা বলবো, যে আমি হয়তো এই সাইন্টিফিক্যাল রিজন গুলো আমি পাইনি, বাট আমি আজকে সত্যি এসে খুব হ্যাপি হয়েছি যে ব্যাখ্যাগুলো পেয়েছি, মানে আলটিমেট দ্য স্টোরি কি, রেজাল্ট কি, কেন এটা হচ্ছে। এন্ড সকলকে বলবো দাদাকে অনেক অনেক সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, আর প্লিজ ফলো করে দিও। আর দাদার কাছে আরো নতুন নতুন প্রচুর এপিসোড আসছে, তোমরা প্রত্যেকে কিন্তু দেখো। থ্যাংক ইউ।